যে উনি একটা বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন, ওটা আমি বিভ্রান্ত করাই বলবো যে আমরা যদি আরও আগে যাই তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হতে পারে। লালবাজার যত অভিযান হয়েছে এখনো অবধি সবসময় নাকি এখানেই আটকানো হয়েছে। আমরা তাকে জানাই যে ঘটনা ঘটেছে সে ঘটনা কলকাতা কেন, পশ্চিমবঙ্গ কেন, ভারত কেন, সারা বিশ্ব আগে দেখেনি। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে আমাদের একটা, আমরা অলরেডি কলকাতায় এবং পশ্চিমবঙ্গে যত র্যালি করেছি সমস্ত শান্তিপূর্ণ, তাহলে কেন আমাদেরকে আটকানো হচ্ছে? এখানে গিয়ে আমরা বলি যে ওনারা প্রথমে আমাদেরকে যা জানিয়েছিলেন যে বেন্টিং স্ট্রিট অব্দি আমাদেরকে যেতে দেওয়া হবে, তারপর আমাদের ডেপুটেশন টিম যাবে। যে কথার খেলাপ কলকাতা পুলিশ করে আমাদেরকে প্রভোগ করছে, সেই জায়গাটাই আমরা ওনাকে আবার মনে পড়িয়ে দিই এবং বলি যে আইদার উনি আমাদের বেন্টিং স্ট্রিট অব্দি যেতে দেবেন, উনি একটি দৃষ্টান্ত স্থাপন করবেন, ব্যারিকেড তুলে দেবেন, আমরা তাতে দায়িত্ব নিয়ে হিউম্যান ব্যারিকেড বানিয়ে নিজেরা তাতে এগিয়ে যাব। আইদার এটা উনি করবেন, আর না হলে কলকাতা পুলিশের সিপি নিজে এখানে আসবেন এবং আমাদের কাছ থেকে ওই পদত্যাগপত্র গ্রহণ করবেন। যতক্ষণ না করবেন আমরা বসে থাকবো। আমরা সাধারণ মানুষের দল নই, আমরা ডাক্তারি ছাত্র, আমরা ওই 36 ঘন্টা 48 ঘন্টা ডিউটি করে করে অভ্যস্ত, আমরা সেখানেও ডিউটি করব। পুলিশ কি সন্তুষ্ট নয়, একদমই সন্তুষ্ট নয়। আমরা ওনাদেরকে মনে করিয়ে দিয়েছি যে আমরা এতদিন অবধি যত মিছিল করেছি কোনোটাই কখনোই কোনো আইন অমান্যের মতো অবস্থা তৈরি হয়নি। তাহলে আজকে হঠাৎ করে এই 9 ফুটে গ্রিল করার কি কারণ আমরা জানতে চাই, কি ভয় আমাদের? আপনাদের প্রস্তাবে পুলিশ কি বলল? আমাদের প্রস্তাবে পুলিশ বলেছেন যে ওরা চিন্তা ভাবনা করছেন, ওরা জানাবেন কিছুক্ষণ পরে। অর্থাৎ সৈকত থাকো, তুমি পরিস্থিতি থেকে নজর রাখো। এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করছে যারা 36 ঘন্টা ডিউটি করে অভ্যস্ত, তারা সত্যি সত্যি এত কম সময়ের মধ্যে ধৈর্য হারাবেন না। আমি প্রসূনবাবুর কাছে আসবো। ডক্টর প্রসূন কুমার ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসূনবাবু, আগের দিন পর্যন্ত আপনি বলছিলেন যে আপনার এখনো পর্যন্ত আস্থা রয়েছে পুলিশ সব রকমভাবে কোঅপারেট করবে এই তদন্তের ক্ষেত্রে সিবিআইকে। আপনার মনে হচ্ছে এখনো কোঅপারেট করবে? দেখুন সোনালী ম্যাডাম, আমি একটা কথা বলি, আমি চিরকালই না পুলিশ প্রশাসন সে যেখানকারই হোক, রাজ্যের হোক কি কেন্দ্রের হোক, তার উপরে ভরসা রাখি। কারণ আমরা তো সাধারণ মানুষ, আমাদের ভরসার শেষ অস্ত্র হচ্ছে পুলিশ প্রশাসন। এমন বহু কিছু ঘটেছে গত 15 দিন 20 দিন ধরে, যাতে মানুষের মনে প্রচুর বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তার জন্য কিছু ক্ষেত্রে আরজি করের অ্যাডমিনিস্ট্রেশন দায়ী, কিছু ক্ষেত্রে হয়তো কোনো স্টেটমেন্ট দায়ী যেখানে পুলিশরা দাঁড়িয়েছিলেন, এবং কিছু ক্ষেত্রে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলোকে অ্যাভয়েড করা যেত, অ্যাভয়েড করা গেল না। এবং এমন কোনো কিছু কথা এখন ছাত্র সমাজ যে আন্দোলন করছে, সেই আন্দোলন আপনিও অ্যাকসেপ্ট করবেন এবং এখানে যারা যারা আছেন প্রত্যেকে বলবেন যে 100 বছরে কেন 200 বছরেও এরকম জিনিস হয়নি। আমি সেই ক্ষেত্রে বলতে চাই, এটা আমার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত কথা, যে এই দিনে এই সময় এই আন্দোলনে পুলিশ প্রশাসনকে কিন্তু যেমন নমনীয় হয়ে চলা উচিত, তেমনিভাবে যে এজেন্সির হাতে এই ন্যাক্কারজনক ঘটনার তদন্ত হচ্ছে তাদের কিন্তু তদন্তের গতি আরও বাড়ানো উচিত। আর আমার আগে শতরূপ একটা কথা বলছিলেন, আপনার প্রসঙ্গ থেকে একটু আলাদা, কিন্তু আমি শতরূপের একটা কথা নিয়ে বলবো, যদি কোনো দিন কোনো নেতা, কোনো মন্ত্রী, সে ডাক্তারই হোক কি যেই হোক, এই কথা বলে যে কোলে বসে পাস করা হয়, তাহলে আমার একটা প্রশ্ন থাকে, এই কোলে বসে পাস আর কে কে করেছে? উনি যে দলে রয়েছেন সেই দলে যদি কোনো ডাক্তার থেকে থাকে, সেই ডাক্তাররাও কি কোলে বসে পাস করেছে, নাকি কোন জেনারেশন কোলে বসে পাস করছে? আর সেই জেনারেশন কি 2011 সালের পর থেকে এসছে? এমন কোনো ঘটনা, এমন কোনো কথা একদম রেসপন্সিবল সিটিজেন হিসেবে বলা উচিত না একটা ন্যাশনাল মিডিয়াতে, ন্যাশনাল চ্যানেলে, যেখানে সমগ্র নারী জাতির অপমান হয়। আর আজকের এই কথা যে পুলিশ, আমি আবার বলছি ম্যাডাম, যে আমার প্রশাসনের ওপরে ভরসা আছে, কিন্তু আমি তবুও বলবো এই ঘটনা বারবার ঘটে না, কিন্তু এই ঘটনাকে পুলিশও যেন অনেক সহমর্মিতার সাথে দেখে, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আশা, ভরসা, বিশ্বাস এখানে আছে। এই বিশ্বাসকে যেন কোনোভাবে কোনো রাজ্যের পুলিশ, পশ্চিমবঙ্গ হোক কি সিবিআই হোক, তারা যেন নষ্ট না করে। না, আপনাদের পুলিশ এখানে করতে পারেনি, আমাদের পারলে আপনারা সিপি রেজিগনেশন দিয়ে চলে যাবেন। ঘুরিয়ে কথা বলছেন, আপনার মনে হয় না বিং আ ডক্টর সিপি রেসপন্সিবল অ্যাক্ট করেছে, এসে কথা বলতে পারছেন না? কিন্তু দেখব সিবিআই কোন কলকাতা পুলিশের সিপি এরকম সিচুয়েশন ফেস করেছে, যখন তিনি এসে ফেস করতে পারছেন না, বাংলার লোককে
সাধারণ মানুষ বলুন, হিসেবে আমি বলবো বলছেন একজন যে আমরা ডাক্তার, কিন্তু তাকিয়ে আপনার থাকবো সিদ্ধান্ত ঠিক আছে? 5 তারিখের নাকি দিকে তৃণমূল করতে করতে নষ্ট হয়ে গেছে? কি ভাবে তৃণমূল করতে করতে সিদ্ধান্ত নষ্ট হয়ে গেছে? শঙ্কুদেব এক সেকেন্ড, প্রসূনবাবু আপনি তো চিকিৎসক, এক সেকেন্ড শঙ্কুদেব, আপনি তো চিকিৎসক, আপনি একটা কথা আমাকে বলুন, আপনার কি কোথাও মনে হচ্ছে না যে এই তদন্তের ক্ষেত্রে পুলিশি গাফিলতি রয়েছে, তথ্য প্রমাণ লুট করার ক্ষেত্রে, লোপাট করার ক্ষেত্রে সরাসরি কলকাতা পুলিশের মদত রয়েছে, এটা কি আপনার কোথাও মনে হচ্ছে না? ম্যাডাম আমি আবার বলছি আপনাকে, সেকশন 201 বলে একটা সেকশন আছে। সিবিআই এর যদি কোনো অংশে মনে হয় কলকাতা পুলিশের কোনো অফিসার এই তদন্তকে হ্যাম্পার করেছে, অথবা আরজিকর হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশনের কোনো অ্যাডমিনিস্ট্রেটিং অফিসার বা কোনো রেসপন্সিবল লোক এর পিছনে আছে, তাকে ঘাড় ধরে যাকে তার এগেইনস্টে একদম জুডিশিয়ারি কাস্টাডি নিয়ে করা উচিত, নিঃসন্দেহে ইনভেস্টিগেশন করা উচিত। এবং আপনার সিবিআই এর উপর ভরসা রয়েছে আর কলকাতা পুলিশের উপর ভরসা রয়েছে। হ্যাঁ শুধু সিপি কেন? শতরূপ, সেটা হচ্ছে আজকের এই যে আন্দোলন ডাক্তাররা করছেন, জুনিয়র ডাক্তাররা করছেন, একটা কারণে সিনিয়রও পা মিলিয়েছেন। সিনিয়ররা হ্যাঁ। তাদের মতো করে পা মিলিয়েছেন, একটা কারণে তাদেরকে কুর্নিশ করছে এবং আমরা অত্যন্ত খুশি। আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় চোখ রাঙিয়ে আন্দোলনকে ভাঙতে না পেরে ছলচাতুরির আশ্রয় নিয়েছিলেন। কীরকম, উনি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন বলছেন যে আমি যদি এফআইআর করে দিতাম তাহলে তোমাদের ভিসা পাসপোর্ট আটকে যেত, জীবন শেষ হয়ে, কেরিয়ার বরবাদ হয়ে যেত ইত্যাদি। আমি আপনাদেরকে বলছি, উনি সংবিধান ছুঁয়ে শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী, উনি একেবারে মিথ্যে কথা বলেছেন, বেআইনি কথা বলেছেন। এফআইআর করলে, কেস হলে, এমনকি কেউ গ্রেপ্তার হলেও তার না ভিসা আটকাবে না পাসপোর্ট আটকাবে। সবচেয়ে বড় তার প্রমাণ হচ্ছে আমাদের যাকে বলে মানে কি বলবো মহামানব কুণাল ঘোষ, যিনি খালি এফআইআর বা গ্রেপ্তারই নয়, মোটামুটি 2.5-3 বছর জেল খেটে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ভিসা পাসপোর্ট নিয়ে স্পেন সফরে যান। অতএব এফআইআর করার সঙ্গে বা কোনো কেস করার সঙ্গে ভিসা না হওয়ার, পাসপোর্ট না হওয়ার কোনো সম্পর্ক আমাদের দেশে নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, যারা ডাক্তার তারা ডাক্তারি পড়ছেন, তারা তো আর ইন্ডিয়ান পেনাল কোড কি ন্যায় সংহিতা মুখস্থ করে বসে নেই। মানুষের না জানার সুযোগ নিয়ে আমাদের সমাজের শ্রেষ্ঠ সন্তান যারা ডাক্তার তৈরি হচ্ছেন, আগামী দিনে শয়ে শয়ে মানুষের জীবন বাঁচাবেন যারা, তাদের সঙ্গে ছলচাতুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারা এই ছলচাতুরিকে উপেক্ষা করেও তাদের লড়াইয়ে তারা রয়েছেন, তাদেরকে কুর্নিশ। এবং শতরূপ আরেকটা বিষয় খুব শতরূপের কথা তৃণমূল, এক সেকেন্ড, আপনারা বারবার বলছেন না আমরা নতুন ল আনবো, ভাই ল আনবেন, ইমপ্লিমেন্ট করবে কে? এই সরকার, এই সরকার ইমপ্লিমেন্ট করবে, এই পুলিশ। আইন তো এনে উদ্ধার করবে না। সময় একদম শেষ, সময় একদম শেষ। কথায় আমি সমর্থন করে একটা কথা বলছি, একদম ডাক্তার হিসেবে বলছি, শতরূপ যেটা বলে সেটা একদম ঠিক কথা। কোনো এফআইআর বা কোনো রকম কেসে কোনো কিছু আটকায় না, তারপরও মুখ্যমন্ত্রী কিন্তু একথাই তবুও আমি বলেছেন। দেখেছি তার পরের দিন উনি ফেসবুকে, আমি সোশ্যাল মিডিয়াতেই দেখেছি আর উনি বলে ওর কি ব্যাপারে হবে? কি বলবে ছেড়ে দিয়ে তখন? উনি পাশে এটাও বলেছেন যে আমার কথাগুলোকে এআই বলে চালানো হয়। থ্যাংক ইউ, আমার সময় একদম শেষ, আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। থ্যাংক ইউ সো মাচ, সময় একদম শেষ। আমরা সরাসরি লালবাজারের দিকে নজর রাখবো, ফুল ফ্রেম সেই ছবিটা একবার দেখাবো। এই মুহূর্তে তুমুল বাকবিতণ্ডা চলছে এবং এই লড়াইয়ের আমার কোথাও মনে হচ্ছে এখানে স্নায়ুযুদ্ধ চলছে। স্নায়ুযুদ্ধের লড়াইয়ে কিন্তু চিকিৎসকদের এত সহজে হার মানানো যাবে না, কারণ আমি আরও একবার বলি, তারা কোনো রাজনৈতিক দল থেকে ট্রেনিং নিয়ে আসেনি, দীর্ঘদিন রাজনৈতিক কেরিয়ার থেকে আসেনি, তারা এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে নেমেছেন এবং শেষ না দেখা পর্যন্ত তারা ছাড়বে না। তারা বলেছেন, তারা স্বাস্থ্য ভবন গেছেন, তারা সিজিও গেছেন এবং তারা লালবাজারেও এসেছেন।